হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব ক্যারোলিন এজ নিয়ে। জ্যাকোবিয়ান এজ নিয়ে আগের ভিডিওতে আলোচনা করেছি। এখানে ক্যারোলিন এবং পিউরিটান এজ নিয়ে আলোচনা করব। ক্যারোলিন এজটা শুরু হয় 1625 সালে এবং শেষ হয় 1649 সালে। চার্লস দ্য ফার্স্ট যখন ইংল্যান্ডের রাজা হয় তখন থেকে ক্যারোলিন এজের শুরুটা হয় এবং চার্লসের নাম অনুসারেই কিন্তু এই এজের নামকরণ করা হয়, কারণ চার্লসের নামের ল্যাটিন ভার্সন হচ্ছে ক্যারোলাস এবং এই ক্যারোলাস থেকেই ক্যারোলিনটা এসেছে। এবং চার্লস দ্য ফার্স্ট 24 বছর ধরে ইংল্যান্ড শাসন করেন এবং এই 24 বছরই ক্যারোলিন এজ ছিল। এই সময়কার কিছু ইম্পর্টেন্ট ইনফ্লুয়েন্স দেখা যায়, কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস দেখা যায়। তার মধ্যে একটা হচ্ছে দেয়ার ওয়াজ এ সিভিল ওয়ার বিটুইন ক্যাভালিয়ার্স অ্যান্ড রাউন্ডহেডস। তখনকার সময় দুইটা গ্রুপ ছিল, যারা রাজাকে সাপোর্ট করত তাদেরকে বলা হতো ক্যাভালিয়ার এবং যারা পার্লামেন্টকে সাপোর্ট করত তারা ছিল রাউন্ডহেডস। এবং দেখা যেত তাদের মধ্যে অলওয়েজ একটা কনফ্লিক্ট লেগে থাকতো, তাদের মধ্যে একটা সিভিল ওয়ার চলছিল। এই সিভিল ওয়ারে পরবর্তীতে আমরা দেখতে পাই ক্যাভালিয়ার্সরা পরাজিত হয় এবং যারা রাউন্ড হেডস ছিল, মানে পার্লামেন্টকে যারা সাপোর্ট করে, তারা জিতে গিয়েছিল। অ্যাজ এ রেজাল্ট চার্লস দ্য ফার্স্টকে এক্সিকিউট করা হয়। এছাড়া 1642 সালে ইংলিশ যেসব থিয়েটারগুলো ছিল সেগুলো একদম অফিসিয়ালি ক্লোজ করে দেওয়া হয়। আমরা এলিজাবেথেন এজে দেখতে পাই ইউনিভার্সিটি উইটসরা থিয়েটারের ব্যবস্থা করে ড্রামাগুলোকে দেখানোর জন্য, কিন্তু এই যে ক্যারোলিন এজে এসে সকল থিয়েটারকে বন্ধ করে দেওয়া হয়। এছাড়া 1643 লাইসেন্সিং অর্ডার ফর প্রিন্টিং ওয়াজ পাসড। এছাড়া ক্যাভালিয়ার্স ওয়াজ ডিফেটেড। আমরা আগেই বলেছি যে রাউন্ডহেডস এবং ক্যাভালিয়ারদের মধ্যে যে সিভিল ওয়ার চলছিল সেখানে ক্যাভালিয়ার্সরা পরাজিত হয়। অ্যান্ড দ্য কিং ওয়াজ কট অ্যান্ড পাবলিকলি বিহেডেড অন 30 জানুয়ারি 1649 এবং তাকে কি করা হয়, পাবলিকলি তাকে এক্সিকিউট করা হয় 1949 সালে। চার্লস দ্য ফার্স্টের মৃত্যুর সাথে সাথেই কিন্তু মোনার্কিটার শেষ হয়ে যায় এবং ইংলিশ কলোনিজ ওয়ার ফার্দার এক্সপ্যান্ডেড। ইংলিশ কলোনিজ আস্তে আস্তে এক্সপ্যান্ড হতে থাকে এবং এরপরে অলিভার ক্রমওয়েল, পিউরিটান লিডার, তিনি ক্ষমতায় আসেন 1649 সালে। এই চার্লস দ্য ফার্স্টের মৃত্যুর সাথে সাথেই কিন্তু ইংল্যান্ডের রাজার শাসনটা শেষ হয়ে যায়। পরবর্তীতে 1660 সালেই কিন্তু আবার রাজার শাসনকে রিস্টোর করা হয়। ক্যাভালিয়ার পয়েটস হচ্ছে এই ক্যারোলিন এজের খুবই ফেমাস পয়েটস। তারা রাজাদের সাপোর্টার ছিল এবং এই রাজাদের সাপোর্টাররা আবার পয়েটও ছিল। তারা বেন জনসনকে ফলো করত। বেন জনসনকে ফলো করার কারণে তাদেরকে সান অফ বেন বলেও উপাধি দেওয়া হয়েছিল। এই যে রাইটারগুলো রয়েছে, রাইটারগুলো কিন্তু দেখা যেত কি তারা খুবই, দেয়ার লিরিক্স আর ট্রাইবাল, গে অ্যান্ড উইটি অ্যান্ড ওপেন। তারা দেখা যেত কি কোনো প্রকার কি করতো না, মোরাল নলেজ দেওয়ার জন্য তারা লিখতো না, শুধুমাত্র মানুষকে এন্টারটেইন করার জন্য তারা লিখতো। তাদের লেখাগুলো খুবই লাইট ম্যানারে থাকতো। তারা চাইতো কি বর্তমান সময়ে মানুষকে আনন্দ দিতে, কোনো প্রকার পাস্ট বা ফিউচার নিয়ে চিন্তা করার মতো পয়েট এই ক্যাভালিয়ার পয়েটরা ছিল না। তারা বেন জনসনকে ফলো করার পাশাপাশি বেন জনসনের যেসব রাইটিং কোয়ালিটি ছিল সেগুলোকেও তারা ফলো করতো, কারণ বেন জনসন দেখা যেত কি মিউজিকটাকে তার লিখনের মধ্যে অনেক বেশি ইনক্লুড করতো এবং এই ক্যাভালিয়ার পয়েটরাও তাদের লেখার মধ্যে এই যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলোকে ইনক্লুড করতো। ক্যাভালিয়ার পয়েটরা হচ্ছে রিচার্ড লাভলেস, জন সাকলিং অ্যান্ড টমাস ক্যারিও। এরা হচ্ছে ক্যাভালিয়ার পয়েটস। এই সময় দেখা যায় এরা কিন্তু ক্যাভালিয়ার পয়েটগুলো কিন্তু কোনো প্রকার রিলিজিয়াস চিন্তাভাবনা তাদের মনে ছিল না, শুধুমাত্র এন্টারটেইনমেন্টই তাদের মাথায় কাজ করত। এরপরে আসে পিউরিটান এজ। পিউরিটান এজ পিউরিটান এজকে কিন্তু আবার এজ অফ মিল্টন বলে উপাধি দেওয়া হয়। যখন চার্লস দ্য ফার্স্টের এক্সিকিউট করা হয়, এরপর অলিভার ক্রমওয়েল ক্ষমতায় আসেন 1649 সালে। তিনি ছিলেন পিউরিটান লিডার অ্যান্ড হি রুলড ইংল্যান্ড টিল হিজ ডেথ 1658। তিনি 1658-এ মৃত্যুবরণ করেন। ততদিন পর্যন্ত তিনি ইংল্যান্ডের শাসন করেছিলেন। তার মৃত্যুর পর তার ছেলে রিচার্ড ক্রমওয়েল ইংল্যান্ডের রাজা হয়, কিন্তু সে এতটা ক্যাপেবল ছিল না, যার কারণে দেখা যায় কি 1660 সালে তার ছেলেকে সরিয়ে পরবর্তীতে চার্লস দ্য সেকেন্ডকে আবার ফ্রেঞ্চ থেকে এনে ইংল্যান্ডের রাজা বানানো হয়। সেটা আগামী ভিডিওতে আলোচনা করব, কিভাবে চার্লস দ্য সেকেন্ড ইংল্যান্ডের রাজা হয়, মোনার্কিকে আবার রেস্টোর করা হয়। এরপর দেখা যায় কি পিউরিটান বিকেম গ্রাজুয়ালি আনপপুলার। যখন অলিভার ক্রমওয়েল মৃত্যুবরণ করেন, আস্তে আস্তে পিউরিটানটা আনপপুলার হতে থাকে, কারণ এই পিউরিটান
যারা পিউরিটান ছিল তারা অনেক বেশি স্ট্রিক্ট ছিল অ্যাবাউট রিলিজিয়াস। দেখা যেত কি তারা ক্যাথলিক যে চার্চ ছিল সেই জিনিসটাকে টোটালি দেখতে পারতো না, বা তাদের কোনো কিছু অ্যাক্টিভিটিকে তারা অলওয়েজ এগেনস্টে ছিল, অনেক সকলকে রিলিজিয়াস সবকিছুতে বাধ্য করতো, এবং লাস্টের দিকে দেখা যায় আস্তে আস্তে এটা আনপপুলার হতে থাকে। তারপর দ্য ইংলিশ পিপল রিয়ালাইজ দ্যাট মোনার্কি ওয়াজ এসেনশিয়াল ফর দেম। পরবর্তীতে ইংলিশ পিপল মনে করে কি মোনার্কি তাদের জন্য আবার প্রয়োজন। এই সময় ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট্রি ডেভেলপড উইথ আনএক্সপেক্টেবল ভ্যারাইটি। তখন এই সময়টাতে মেটাফিজিক্যাল পোয়েট্রি খুব বেশি অগ্রগতি করতে থাকে। মানে আমরা যদি বলি পিউরিটান এজ কিংবা জ্যাকোবিয়ান এজ, তার মান পিউরিটান এবং ক্যারোলিন এজ বলতে কিন্তু মেটাফিজিক্যাল পোয়েট্রিকে বোঝানো হয়। এরপর ডেভেলপমেন্ট অফ প্রোজ ওয়াজ ওয়েল মার্কড। এই সময় প্রোজের অনেক বেশি ডেভেলপ হয়। ড্রামা কিন্তু গ্র্যাজুয়ালি তার যে গ্লোরি ছিল সময়ের সাথে সাথে সেই জিনিসটা একদম হারিয়ে ফেলে, মানে ড্রামার একদম ডাউনফল হতে থাকে। পোয়েট্রি, প্রোজ এগুলোর আস্তে আস্তে উন্নতি দেখা যায়। তারপর এলিজাবেথেন যে রোম্যান্টিসিজম ছিল সেই জিনিসটা সময়ের সাথে সাথে শেষ হয়ে যায়। এছাড়া রেনেসান্স অ্যান্ড পিউরিটানিজম এই জিনিসটাও অ্যাট লাস্ট ডাই হয়ে যায়। মানে যখন পিউরিটান এজে শেষ হয় তখন কিন্তু পিউরিটানিজম এবং রেনেসান্স দোনোটারই শেষটা আমরা দেখতে পাই। এই সময়কে আবার কিন্তু এজ অফ জন মিল্টন বলা হয়। তাই এখানে জন মিল্টনের লাইফটাকে আলোচনা করছি। জন মিল্টনের জন্ম হয় 1608 সালে এবং মৃত্যুবরণ করেন 1678 সালে। জন মিল্টন ইজ দ্য বেস্ট পোয়েট ইন দিস এজ। হি ইজ এ বর্ন পোয়েট। জন মিল্টন খুবই ভালো একজন পোয়েট ছিল। তিনি পোয়েট হিসেবেই জন্মগ্রহণ করেছেন। কিছু মানুষ আছে না পোয়েট হওয়ার জন্য জন্মগ্রহণ করেছেন, জন মিল্টনও ঠিক তেমন একজন মানুষ ছিল। হি ওয়াজ বর্ন ইন লন্ডন ইন 1608। তিনি 1608 সালে লন্ডনে জন্মগ্রহণ করেন। তার চাইল্ডহুড থেকে সে খুবই ভোরাসিয়াস রিডার ছিলেন, and he was admitted first at সেন্ট পল স্কুল। তিনি ফার্স্টে সেন্ট পল স্কুলে ভর্তি হন। পরবর্তীতে তিনি ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে এন্টার করেন এবং 1629 সালে তিনি বিএ পাশ করেন। এরপর এমএ পাশ করেন 1632 সালে। তিনি খুবই ট্যালেন্টেড স্টুডেন্ট ছিলেন, যার কারণে তাকে ক্যামব্রিজে এজ অ্যান ইনস্ট্রাক্টর হিসেবে ঢোকার জন্য রিকোয়েস্ট করা হয়, কিন্তু সেটা তিনি রিফিউজ করে দেন। তিনি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পছন্দ করতেন। দেখা যেত কি তিনি প্যারিস, নিস এবং ফ্লোরেন্স সিটিতে ভ্রমণ করেন এবং সেখানে তিনি দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট গ্যালিলিওর সাথে দেখা করতে পেরেছিলেন। এরপর আমরা দেখতে পাই হি ওয়াজ এ ল্যাটিন সেক্রেটারি অফ দ্য কমনওয়েলথ গভর্নমেন্ট। যখন কমনওয়েলথ গভর্নমেন্ট চলছিল, মানে যখন অলিভার ক্রমওয়েল শাসনে আসেন, সেটাকে কিন্তু কমনওয়েলথ গভর্নমেন্টও বলা হয়, কারণ তিনি একজন মিলিটারি সদস্য ছিলেন। তখন দেখা যাচ্ছে কি খুবই বেশি মিল্টনের ফেমটা অনেক বেশি বেড়ে যায় এবং তিনি খুবই গুরুত্বপূর্ণ পদে অধীনস্থ ছিলেন তখনকার সময়ে। মিল্টন ওয়াজ ম্যারিড টু ম্যারি পল, হু ওয়াজ দ্য ডটার অফ এ রয়্যালিস্ট। তিনি যাকে বিয়ে করেছিলেন সে কিন্তু রয়্যাল ফ্যামিলি থেকে বিলং করে। অন্যদিকে তিনি জন মিল্টন কিন্তু ডেমোক্রেসিতে বিলিভার ছিলেন, অন্যদিকে তিনি হচ্ছেন পিউরিটান। দুজন খুবই ডিফারেন্ট দুজন পার্সন ছিলেন। এছাড়া জন মিল্টন তার ওয়াইফ থেকে 18 বছরের বড় ছিল, যার কারণে তাদের যে দাম্পত্য জীবন সেটা কখনোই সুখের ছিল না। পরবর্তীতে আমরা দেখতে পাই তার ওয়াইফ তাকে ছেড়ে চলে যায় তার বাবার কাছে। আফটার 4 ইয়ার্স শি রিটার্নড। 4 বছর পর সে আবার ফিরে আসে, কিন্তু বেশি সময় তিনি বেঁচে ছিলেন না। 1652 সালে তিনি মৃত্যুবরণ করেন। আবার সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে ইন দিস ইয়ার মিল্টন লস্ট হিজ আইসাইট। এরপরে জন মিল্টন তার আইসাইট হারিয়ে ফেলে, টোটালি ব্লাইন্ড হয়ে যান। কিন্তু তিনি ব্লাইন্ড হওয়ার পর অ্যান্ড্রিউ মার্ভেল তাকে অনেক বেশি হেল্প করেছিল তার লেখার কাজে, কিংবা যে কোনো কাজে অ্যান্ড্রিউ মার্ভেল তার সাপোর্টার হিসেবে ছিলেন। এরপর ইন 1656 হি ম্যারিড ক্যাথরিন উডকক। তিনি আরেকজনকে বিয়ে করেন 56 সালে, কিন্তু আফটার এ ইয়ার হিজ ওয়াইফ ডেথ টু, এবং 1 বছর পর দেখা যায় সেই মহিলাও মারা যায়। তারপর তিনি আবার এলিজাবেথ মিনসেলকে বিয়ে করেন। টোটাল তিনি 3টা বিয়ে করেছিলেন, কিন্তু তার দাম্পত্য জীবন কোনোভাবে সুখের ছিল না। পরবর্তীতে দেখা যায় কমনওয়েলথ গভর্নমেন্ট অফ অলিভার ক্রমওয়েল এন্ডেড ইন 1660। 1660 সালে দেখা যায় কমনওয়েলথ গভর্নমেন্টটাও শেষ হয়ে যায়, মানে অলিভার ক্রমওয়েলের এবং রিচার্ড ক্রমওয়েলের ক্ষমতা শেষ হয়ে যায়। তখন পরবর্তীতে মোনার্কিকে আবার রেস্টোর করা হয়। সো মিল্টন ওয়াজ ডিসমিসড। মিল্টনকেও কি করা হয়, ডিসমিস করে দেওয়া হয়। যখন একটা সরকার ক্ষমতা থেকে চলে যায় আরেকটা সরকার আসে, তখন আগের সরকারের যেসব মানুষগুলা থেকে থাকে তাদেরকে দেখা যায় বিভিন্ন প্রবলেম ফেস করতে হয়। ঠিক তেমনি জন মিল্টনকে অনেক প্রবলেম ফেস করতে হয়েছিল, কারণ সে পিউরিটান ছিল এবং গভর্নমেন্টের খুবই ইম্পর্ট্যান্ট একজন পার্সন ছিল। অ্যাজ এ রেজাল্ট যখন রেস্টোরেশন পিরিয়ড আসে তাকে অনেক সাফার করতে হয়।
আমরা এর পরবর্তীতে দেখতে পাই 1678 সালে তিনি মৃত্যুবরণ করেন। মিল্টন হ্যাজ স্টার্টেড রাইটিং ইন দিস পিরিয়ড। মিল্টন এই সময় লেখা শুরু করেছিলেন এবং তিনি ভেরি ফেমাস রাইটার ছিলেন। যদি পিউরিটান এজ বলা হয় তার মানে হচ্ছে জন মিল্টনকেই বোঝানো হচ্ছে। তার লেখাগুলো হচ্ছে ওড অন দ্য মর্নিং অফ ক্রাইস্ট নেটিভিটি, অন শেক্সপিয়ার, অন অ্যারাইভিং অ্যাট দ্য এজ অফ 23, এছাড়া এ মাস্ক, লাইসিডাস, অন এডুকেশন, এরিওপেজিটিকা, প্যারাডাইস লস্ট, এগুলো ছিল তার ফেমাস লেখা। চার্লস দ্য ফার্স্ট যখন ক্ষমতায় আসে তখন দেখা যায় কি তার সাথে পার্লামেন্টের একটা কনফ্লিক্ট দেখা দেয়। এর অনেকগুলো কারণ কিন্তু রয়েছিল। মেইন কারণ হচ্ছে চার্লস দ্য ফার্স্ট একজন ক্যাথলিককে বিয়ে করে ফেলেছিল, পার্লামেন্টের সবাই ছিল পিউরিটান, যার কারণে তাদের মধ্যে একটা কনফ্লিক্ট দেখা গিয়েছিল এবং তিনি নিজেও ক্যাথলিকদেরকে বেশি ফেভার করতেন পিউরিটানদের থেকে। এর কারণে পার্লামেন্ট এবং কিং এর সাথে একটা কনফ্লিক্ট দেখা দেয়, যার পরবর্তীতে আমরা দেখতে পাই তাকে এক্সিকিউট করে ক্ষমতা শেষ করে দেওয়া হয়। এরপর অলিভার ক্রমওয়েল ক্ষমতায় আসে। অলিভার ক্রমওয়েল ক্ষমতায় আসার পর সবাই ভেবেছিল সবকিছু ঠিকমতো চলবে, কিন্তু দেখা যায় তাও কি বিভিন্ন ধরনের প্রবলেমস দেখা দিল। অ্যাজ এ রেজাল্ট জনগণ চিন্তা করলো কি তাদের জন্য মোনার্কি ইম্পর্টেন্ট এবং 1660 সালে আবার মোনার্কিকে রিস্টোর করা হয়। এখানেই শেষ হয়ে যায় পিউরিটান এজ। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। ওভারঅল যদি কথা বলি, এই সময় কিন্তু লিটারেচারের একটা ডাউনফলই দেখা দেয়।